ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের বাইরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ। ছেড়ে দেয়া বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা। সংসদে দায়িত্বশীল থাকবে জামাত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাখবে ভূমিকা। সনদে সই করল এনসিপি। সনদে বাস্তবায়নের আশা। সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে চিরতরে বন্ধ হবে ফ্যাসিবাদ ফেরার পথ। এবং রাজধানীর কার্বন বাজারের কাঠপট্টিতে একটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে 4টি তলায়। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হবেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সিইসির কাছে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর একই দিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদের শপথ কক্ষে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এমপিরা শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে 37টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। স্ট্যান্ড বাই থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ও K9-এর মতো বিশেষায়িত ইউনিট। শপথ অনুষ্ঠানের জন্য মঙ্গলবার সকাল সন্ধ্যা বন্ধ থাকবে লেক রোড ও মানিক মিয়া এভিনিউ। মাসনুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ। শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে দক্ষিণ প্লাজা জুড়ে সুইপিং করেছে বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। এছাড়াও স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত সব ইউনিট।
ডিএমপি বলছে মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই দেয়া হবে নিরাপত্তা। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি। আনা নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক প্লাস হয়েছে সংসদ ভবনের চতুর্পাশে পেরিফেরাল একটা ডিপ্লয়মেন্ট থাকবে, এরপরে ইনার কর্ডনে থাকবে, তারপর মন্ত্রী বা যারা শপথ গ্রহণ করবেন তাদের জন্য একটা আলাদা জোনেই করা থাকবে যেখানে অন্যরা হয়তো যেতে পারবে না। আমাদের এরকম কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে। শপথ অনুষ্ঠানে নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। কোনো শঙ্কা না থাকলেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মিটিং হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা নিয়োজিত থাকবে। কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমরা আশঙ্কা করছি না। আমরা মনে করছি এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। মণিপুরি পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে অনুষ্ঠান স্থলে। আয়োজন নির্বিঘ্ন করতে মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ থাকবে যান চলাচল। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেই কোনো নিরাপত্তা আশঙ্কা, তারপরেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনের মতো এই অনুষ্ঠানকেও সর্বোচ্চ নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোপকে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন। সোমবার সকালে ঢাকায় পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাষ্ট্রপতি সচিব ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের পক্ষে আসছেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। শ্রীলঙ্কা থেকে আসছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়াতিসা। আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবীন প্রবীণদের সমন্বয় হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন গুলশানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে বিএনপি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা আছে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠন হবে বিএনপির মন্ত্রিসভা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে দলগুলোর সহযোগিতা চান তিনি। ইসলামী আন্দোলনের নেতারা ব্রিফিংয়ে বলেন, তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টার দিকে তার গাড়িবহর চরমোনাই পীরের সিদ্ধেশ্বরী রোডের বাসভবনে প্রবেশ করে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলনের আমির। প্রায় 1 ঘণ্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করিমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বলেন, 2 দলীয় প্রধানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে বলেও জানান তিনি। আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার। কোনো সিদ্ধান্ত দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন চরমোনাই পীর। আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শপথের আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসন শূন্য ঘোষণা করেছে ইসি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি ইসির কাছে পাঠান তিনি। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। বৃহস্পতিবারের ভোটে বিজয়ী 297 জনের গেজেট হয়েছে শুক্রবার। এ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান 2টি আসনে ভোট করে জিতেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন, আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সেক্ষেত্রে 2টি আসনে নির্বাচিত হলেও থাকা 17 আসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি ইসি সচিবালয়কে জানান বিএনপি চেয়ারম্যান। সংসদে দায়িত্বশীল থাকার পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে জামাত। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলটি জাতীয় বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে 11 দলের নেতারা বিভিন্ন স্থানের সহিংসতা চিত্র তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। জুলাইয়ের চেতনায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের দাবি করেন বক্তারা। জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে। এ সময় ইসিতে যেসব আসনের ফলাফল নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে সেগুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জুলাই জাতীয় সনদে সই করল এনসিপি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে সই করেন দলটির নেতারা। সনদের স্বাক্ষর শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নোট অব ডিসেন্টে স্পষ্ট বক্তব্য দরকার জানিয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য সংসদে যাবে তার দল। এ সময় গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশা প্রকাশ করেন
এনসিপি নেতারা। গত বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ 25টি রাজনৈতিক দল। তখন সনদে সই করতে রাজি হয়নি এনসিপি। এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। ফলে নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এই নির্বাচনের উৎসব মুখর পরিবেশ স্মরণীয় হয়ে থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ চিরতরে বন্ধ হবে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে সেই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আইনাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে, সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়। প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থার মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনীতির বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি। এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন। বিএনপির সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তারা বলছেন, অভিজ্ঞতার পাশাপাশি মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয় প্রয়োজন। বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ 20 বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই 2 দশকে বিএনপিকে পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। অবশেষে 12 ফেব্রুয়ারির ভোটে জনগণ আস্থা রেখেছে দলটির ওপর। 212 আসনের ভূমিধস বিজয়ের পর এখন রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির মন্ত্রিসভা কেমন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, সততার কোনো বিকল্প নেই, দক্ষতা আর অভিজ্ঞতা হওয়া উচিত অন্যতম মাপকাঠি। মন্ত্রী হবেন বা যারা এমপি হবেন তাদের মাথায় রাখতে হবে যে আমি মন্ত্রী হিসেবে ওই মন্ত্রণালয় বা এমপি হিসেবে ওই এলাকা, এটি আমার এলাকা বা আমার বাবার এলাকা, এই ভাবনাটা থেকে দূরে থাকতে হবে এবং তাহলেই কিন্তু একটা সঠিক সূচনা হবে বলে আমি মনে করি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা আমরা বলছি, এটি আমার বলতে কোনো দ্বিধা নাই, যেটি একদিনে হবে না, কিন্তু তার শুরুটা কিন্তু হবে এই মন্ত্রী পরিষদের প্রথম দিনের কাজ থেকে। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র আর পররাষ্ট্র এই 4 মন্ত্রণালয়ের মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। একটা হলো স্পেশালাইজড নলেজ, নীতি নির্ধারণের যে জ্ঞান, আরেকদিকে তার রাজনৈতিক অভিজ্ঞতা। এই দুইটার মিশেল যাদের মধ্যে আছে তারা অধিকতর ভালো করবে। সরকার যে ধরনের
পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে তার বিদেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। আমি অর্থ মন্ত্রণালয়কে 1 নম্বর দিব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে স্বরাষ্ট্র, 4 নম্বর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এই 4টা মন্ত্রণালয় আপনার দক্ষ লোক ছাড়া আপনি দেশ চালাইতে পারবেন না। সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। দলের যারা প্রবীণ এবং ত্যাগী সংগ্রামী নেতৃত্ব যারা আছেন তারা এই মন্ত্রিপরিষদে থাকবেন, এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। অভিজ্ঞতার একটা তো মূল্য আছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইবার বিএনপি তাদের দল থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, প্রবীণ এবং নবীনদের একটা সমন্বয় দলের মধ্যে আছে। একটা নবীন এবং প্রবীণের যদি একটা সমন্বয় হয়, প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের যে নতুন দৃষ্টিভঙ্গি, এটার সমন্বয় এখন খুবই জরুরি। রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি তার কতটা বাস্তবায়ন সম্ভব সেটি মন্ত্রিসভা দেখে ধারণা পাওয়া যাবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, রাজধানীর কারওয়ান বাজারের ডায়মন্ড টিম্বার ট্রেডার্সের আগুন কিন্তু 3 ঘন্টা পরও এখন পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 5 তলা বিশিষ্ট এই ভবনটিতে রাত 10টায় আগুনের সূত্রপাত হলেও এখন পর্যন্ত কিন্তু ভবনটির 4র্থ তলা এবং 3য় তলায় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। মূলত আসলে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস একটি ব্রিফ করে, সেই ব্রিফে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে 5 তলা বিশিষ্ট এই ভবনটিকে মূলত আসলে কারওয়ান বাজারের যে রকমারি দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। এই ভবনটিতে মূলত আসলে শিশুদের ডায়াপার সহ বিভিন্ন ধরনের যে মুদি সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো এই গোডাউনটিতে মজুদ রাখা হয়। তো স্থানীয় সূত্রে আমরা যেমনটি জেনেছি যে আজ রাত 10:38 দিকে আসলে মূলত ভবনটির পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে সেই আগুনটি ক্রমাগতভাবেই ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং একে একে মোট 11টি ইউনিট এই আগুন নির্বাপনের চেষ্টায় যোগ দিলেও কিন্তু আসলে আগুন এখন পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। প্রথমে ভবনটির পূর্ব পাশে যেখানে আসলে আগুনের উৎপত্তি হয় সেই জায়গাটি থেকে আমরা সেই জায়গাটির যে রাস্তা, সেই রাস্তাটি অত্যন্ত সরু হওয়ার কারণে সেখান থেকে আগুন নেভানো যেমন বেশ কঠিন ছিল, একইভাবেই কিন্তু পরবর্তীতে আসলে আগুনটি ভবনটির এল শেপের এই ভবনটির অন্য পাশে এসে কিন্তু ছড়িয়ে পড়ে। তো ফায়ার সার্ভিস মূলত আসলে রাত 12:30টার দিকে আগুনটি অনেকটা নিয়ন্ত্রণে দাবি করলেও এখন পর্যন্ত কিন্তু এই আগুনটি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আসেনি। পূর্ণ নিয়ন্ত্রণে আসতে কতক্ষণ সময় লাগবে তা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজারের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। কক্সবাজারে চিংড়ি ঘেরে শ্রমিককে চাকরিচ্যুত করার জের ধরে মালিককে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনায় 2জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঈদগাঁও উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামালের চিংড়ি ঘেরে গত 6 মাস আগে কাজ করছিলেন সোলাইমান। প্রায় সময় ঘের থেকে মাছ চুরি করায় গত 2 মাস আগে চাকরিচ্যুত করা হয় তাকে। এর জেরে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে মোস্তফা কামালকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। ভোগ্যপণ্যের আমদানি মূল্যের সঙ্গে পাইকারি মূল্য এবং ক্রয় বিক্রয়ের রসিদ যাচাই বাছাই করে মূল্য তালিকার সঙ্গে দামে অসঙ্গতি, ভাউচার সংরক্ষণ না করা ও ভেজাল পাওয়া যায়। এসব অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে প্রায় লক্ষাধিক টাকার জরিমানা করা হয়। জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি ও নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। ধ্রুব, আপনাকে স্বাগত। আমরা যেমনটি জানি যে কাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কিত বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমরা জানতে চাই। আলিশা, আপনাকে ধন্যবাদ। আলিশা, আমি জানিয়ে দিতে চাই, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালকে যারা বিজয়ী এমপি রয়েছেন তাদের কিন্তু কালকে শপথ গ্রহণ এবং কারা মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন একটু জানিয়ে দিতে চাই। তারেক রহমান ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বগুড়া 6 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন। তিনি প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু বিএনপির শুরুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি 25 ডিসেম্বর দেশে ফেরার পর কিন্তু আসলে দলের হাল ধরেন এবং পরবর্তীতে 30 ডিসেম্বর তার মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করে এরপরে কিন্তু দলের হাল তিনি ধরেন এবং পরবর্তীতে কিন্তু আসলে তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এবার তিনি কিন্তু আসলে জাতীয় নির্বাচনের তিনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এবার তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই ছিল আসলে, আমরা পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত তথ্য জানাবো। এই ছিল প্রবাসের সময় সঙ্গে